আচ্ছা, আমরা তাহলে শুরু করি। তো আজকে আপনাদেরকে গতদিন বলা হয়েছিল যে আপনাদেরকে যে সাজেশনটা দেওয়া হয়েছিল 12 বা 13টি প্রশ্নের, হ্যাঁ, সেই সাজেশনটা কমপ্লিট করার কথা বলা হয়েছিল যে একদিনের মধ্যে আপনারা কমপ্লিট করে ফেলবেন। তাহলে পরবর্তীতে যদি নতুন কিছু পড়া লাগে তাহলে আমি বলছিলাম যে বলে দেব। ঠিক আছে? এখন আপনাদের প্রশ্নের ধরনটা কেমন হচ্ছে প্রথমে আপনারা সেটা বলি। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পারছেন যে ক বিভাগগুলো খুবই আনকমন আসছে। আনকমন না, এটা আপনারা মূল বই কখনো পড়েন নাই, ক্লাস বেশি করেন নাই, এই জন্য মানে পারছেন না আর কি। ঠিক আছে? শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলো আপনারা পড়ে যাচ্ছেন। আর ভিতরের যে অধ্যায়ে যে টপিক আছে ওই টপিকগুলো পড়ছেন না, এই জন্য আপনাদের আনকমন মনে হচ্ছে। আমার মাত্র সাথে এত বড় সাহস। আপনি করেন, মিউট করে রাখেন, কথা বলেন না। এরপর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনাদের খ বিভাগ এবং গ বিভাগ দেখবেন যে নতুন নতুন কিছু প্রশ্ন আসছে। নতুন বলতে গতকাল প্রশ্ন, মানে গতদিন আপনাদের জুলাই গণ অভ্যুত্থানের নারীদের ভূমিকা সম্পর্কে প্রশ্ন আসছে, যেটা আপনাদের এই বইয়ে নাই। এ কে কথা বলে, কে গণ গণ? আপনাকে তো মিউট করা হয়েছে। সরি দাদা, ডিস্টার্ব করলাম। ওই যে আমার এলো, ওই যে ফ্রি ফায়ার গেম খেতে লাগছিলাম, তো সরি দাদা। তো তো আমরা বলছিলাম যে দেখেন আপনাদের কিন্তু সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসছে। এরপর আমাদের ভিসি মহোদয় তিনি বলছিলেন কি যে আপনার নতুন আঙ্গিকে প্রশ্ন হবে। আমরা গতানুগতিক বিগত সালের 5-7টা প্রশ্ন পড়লে বা বিগত সালের কয়েক বোর্ড পড়লেই কমন চলে আসে। হ্যাঁ, সেই চিন্তাধারা থেকে বের হয়ে নতুন কিছু ভাবতে হবে। এখন এর আগে আপনাদেরকে আমি বলে দিছিলাম প্রশ্ন যেখান থেকে আসুক না কেন আপনারা কি করবেন, কয়েকটা টপিক, নির্দিষ্ট টপিক দেখে যাবেন। আপনি যদি মনে করেন কি যে আপনি সকল সাজেশনগুলো শেষ করবেন, তবুও কিন্তু আপনার কমন আসবে না। আপনি দেখবেন সব সাজেশনগুলো মিলাবেন। যত সাজেশন আপনি ফেসবুকে পান, বিভিন্ন জায়গায় পান, মিলাবেন যে আপনার সাজেশনগুলো কেমন। তাদের সাজেশনে দেখবেন একই প্রশ্ন, কোনো সাজেশনে কয়টা বেশি দেওয়া, কোনো সাজেশনে কয়টা কম দেওয়া, এই ছাড়া। এবং কমন দেখবেন যে সবাই ওই একই রকমের কমন আসছে। তার মানে আপনি সব সাজেশন পড়লেও কিন্তু আপনার কমন আসবে না। আপনি কি করবেন, আপনার প্রথমত কাজ হবে যে কোনো একটা সাজেশন সিলেক্ট করা, সেটাতে যে কটা প্রশ্ন থাকে থাকুক। যদি আপনার 20টা প্রশ্ন সাজেশন ভালো লাগে, বেশি পড়তে ভালোবাসেন, তো ওইগুলোই। আর যদি মনে করেন না আমরা 10টা 15টা পড়তে ভালোবাসি, তাহলে ওইগুলোই। আমাদের সাজেশনে 10টা বা 15টা দেওয়া আছে, সর্বোচ্চ 15টা। এখন আপনি ওই 15টা প্রশ্ন পড়ার মানে হলো আপনি আপনার বইয়ের 80% শেষ করে ফেলছেন। এখন ওই 15টা প্রশ্নের মধ্য থেকে যদি ঘুরায় আসে, তাহলে আপনাকে লিখতে হবে, মানে লিখতে পারতে হবে। যদি আপনি না পারেন তাহলে ওইটা আপনার ব্যর্থতা। আমি বা আমরা যে সাজেশনগুলো দিয়ে দিছি, কমন আসলেও কি না আসলেও কি আমাদের কোনো যায় আসবে না কিন্তু। আপনি পরীক্ষার খাতায় কতটুকু লিখতে পারছেন, কতটুকু তুলে দিচ্ছেন পরীক্ষার খাতায়, এটা কিন্তু খুব ম্যাটার করে। তো প্রথম কথা হলো একটা, যে কোনো একটা সাজেশন আপনি ফলো করবেন। দ্বিতীয় নম্বর কথা হলো আপনাদেরকে বলছিলাম যে কিছু কিছু টপিক আপনারা দেখে যাবেন সাজেশনের পাশাপাশি। যদি কমন না আসে তাহলে ওই টপিক থেকে যেন আমি কিছু কিছু বানায় লিখতে পারি। ঠিক আছে? এরপরে আপনারা কি করবেন, সবচেয়ে বেশিরভাগ যেটা গুরুত্ব দিবেন সেটা হলো ক বিভাগ। ক বিভাগ বিগত সালগুলো পড়বেন, পড়বেন তো। সাজেশন পড়বেন, বিগত সাল পড়বেন, যেখানে যা পাবেন সেখান থেকে ক বিভাগ তাই পড়বেন। ঠিক আছে? এখন তো আর আপনার মানে ক বিভাগ সকল কিছু প্রস্তুতি নেওয়া সম্ভব না। এই জন্য ক বিভাগ যেখানে যা পাবেন সকল কিছু আপনার জানা লাগবে ক বিভাগের। আপনি যদি ক বিভাগ 10টায় 10, 10 বা 8-9 পান, তাহলে মনে করেন আপনার এটাতে ভালো মার্কস আসবে বা 3 পয়েন্টের উপরে যাবে। আর যদি ক বিভাগ কম পারেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না, এটা নিয়ম। ঠিক আছে? তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনাদেরকে বারবার বলছিলাম যে আপনারা যেই টপিক থেকেই প্রশ্ন আসুক না কেন, বানায় লেখার নিয়মটা জানতে হবে। একটা প্রশ্নের মধ্যে কি কি থাকে,
আমরা আজকে যে ক্লাসটা, এই ক্লাসটায় কিন্তু এই সমস্ত বিষয় আলোচনা করার কোনো দরকার ছিল না। আমরা টপিকের বাইরে কিছু কথা বলতেছি, যারা কিছুই পারে না তাদের জন্য। সেটা হচ্ছে, একটা প্রশ্নে প্রথমে ভূমিকা থাকে, শেষে উপসংহার থাকে, মাঝে যদি কোনো প্রশ্নে সংজ্ঞা দিতে বলে তাহলে এই সংজ্ঞাটা থাকে ভূমিকার পরপরই। তারপরে দেখবেন কিছু মনীষীর উক্তি থাকে যদি কোনো উক্তির প্রশ্ন হয়। তারপরে দেখবেন বিভিন্ন পয়েন্ট থাকে। পয়েন্ট মানে টপিক ভিত্তিক পয়েন্ট। হ্যাঁ, এখানে 8টা 9টা 10টা পয়েন্ট দেওয়া থাকে। গ বিভাগে বেশি পয়েন্ট থাকে, খ বিভাগে কম পয়েন্ট থাকে। তো যখন আপনি উত্তর করবেন, কমন আসুক বা না আসুক, আপনার উত্তরটা তো এমনই হবে। এবার দেখবেন আপনার কোন টপিক থেকে প্রশ্ন আসছে, সেই টপিক থেকে আপনি যতটুকুই পারেন না কেন ততটুকু এই ভূমিকার মধ্যে তুলে ধরবেন। আর ভূমিকার মধ্যে তুলে ধরবেন মানে প্রশ্নের মূল যে বিষয়টা, এই ভূমিকাটা যদি কেউ পড়ে তাহলে বুঝতে পারবে আপনার প্রশ্ন কি বলতে চাওয়া হয়েছে, এবং নিচে আপনি কি কি বিষয় সম্পর্কে উত্তর করেছেন। তার মানে পুরো প্রশ্নের উত্তরটা কিন্তু ভূমিকার মধ্যে চলে আসবে আংশিক। একদম সব কিছু তো বিস্তারিত লেখা তো সম্ভব না। এক কথায় যেন বোঝা যায় যে ভূমিকার মধ্যে আপনার উত্তরটা আছে। সেটা কমন আসুক বা না আসুক, বা আপনার এই সাজেশন থেকে কমন আসুক বা যেখান থেকে আসুক, অথবা আপনার বইতে থেকে আপনি যেভাবেই পড়ুন পড়ুন না কেন, যতটুকুই মনে আছে আপনি চেষ্টা করবেন ভূমিকার মধ্যে একবারে প্রশ্নটুকু তুলে ধরার। অনেকেই কি করে, ভূমিকা তো অল্প একটু লিখে নিচেই দেয় কি, মানে এই বিষয় সম্পর্কে নিচে আলোচনা করা হলো। ভূমিকার মধ্যে কিছুই দেয় না, না দিয়ে নিচে আলোচনা করা হলো। অনেক স্যার আছে অত বিস্তারিত পড়ার কোনো সময় নেই তাদের। ঠিক আছে, শুধু ভূমিকাটা দেখবে, উপসংহারটা দেখবে, মাঝখানের পয়েন্টগুলো দেখে টিক মারি দেই। এমন আছে অনেক স্যার। বুঝতে পারছেন? এই জন্য আপনাকে সর্ববিষয় খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর কথা, এরপর আপনি বিস্তারিত আলোচনায় এই মাঝের অংশে করবেন, এবং মাঝের অংশে পয়েন্ট বানাই দেন, অথবা বইটা দেন বা যেভাবেই দেন না কেন, পয়েন্ট বেশি দেওয়ার চেষ্টা করবেন। ছোট ছোট হোক, তবে পয়েন্ট বেশি দিবেন। গ বিভাগে একটু বেশি পয়েন্ট দিবেন, খ বিভাগে একটু কম পয়েন্ট দিবেন। আর শেষে ভূমিকা, ভূমিকায় যে সর্বোপরি বলা যায় বা পরিশেষে বলা যায় দিয়ে, ভূমিকার ভিতরে সকল প্রশ্নের যে মূল আলোচ্য বিষয়টা ঘটেছে সেই বিষয়টা দিয়ে দেবেন। হ্যাঁ, আপনার প্রশ্ন কমন আসুক বা না আসুক, যেখান থেকে আসুক, পৃথিবীর বাইরে থেকে আসুক, তবুও আপনি উত্তর করতে পারবেন। এই যে দেখেন গতদিন যে প্রশ্নটা পড়েছে যে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ভূমিকা, এখন এই নারীদের কি কি ভূমিকা ছিল আপনি জানেন না? আপনি তো অবশ্যই জানেন, নারীরা আন্দোলনে অংশগ্রহণ করেছে, ফেসবুকে অংশগ্রহণ করেছে, আন্দোলনের সময় বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা ছিল। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে আন্দোলন, মানে শিক্ষাক্ষেত্রে তো আন্দোলনটা চলেছেই, আরও বিভিন্ন জায়গায় কিছু কিছু নারীরা শহীদ হয়েছে। হ্যাঁ, তো আপনি এগুলো জানেন। জানার পরেও অনেকে আছে এই প্রশ্নের উত্তরটা কমন আসেনি বিধায় তারা লিখতে পারেনি। আপনার তো কমন আসছে। কোথা থেকে কমন আসছে? আপনি তো 24-এর গণ অভ্যুত্থান দেখেছেন, স্বচক্ষে দেখেছেন। হ্যাঁ, সেটা অনলাইনে হোক বা সরাসরি হোক, যেভাবে হোক আপনি তো জানেন এই সম্পর্কে কিছু। নারীদের ভূমিকা কতটুকু ছিল আপনি তো জানেন। নারীরা কি কিভাবে প্রতিবাদ করেছে আপনি তো জানেন। তারপরেও আপনি লিখতে পারেন নাই। কেন লিখতে পারেন নাই? কারণ আপনি মনে করছেন যে আমি, আমার বইতে নেই, কোথাও নেই, তাহলে আমি কিভাবে লিখবো? অথচ আপনি লেখার নিয়ম যদি জানতেন, যে ভূমিকা লিখতে হয়, তারপরে মাঝে এইভাবে পয়েন্ট পয়েন্ট বানায় বানায় দিতে হয়, হ্যাঁ, তারপরে উপসংহারে এইটা দিতে হয়, এভাবে যদি আপনি লিখে আসতেন তাহলে ওইটাই আপনি আরো বেশি মার্কস পেতেন। ঠিক আছে? কারণ স্যারও দেখতো যে এটা তো আনকমন প্রশ্ন, তবুও এ উত্তর করেছে, তার মানে একটু ক্রিয়েটিভ আছে। ঠিক আছে? আর আপনি যখন এখন আপনি উচ্চ লেভেলের, মানে হায়ার স্টাডিজের জন্য বিশ্ববিদ্যালয় লেভেলে আছেন, সেক্ষেত্রে আপনার জ্ঞানের চিন্তা ভাবনা কিন্তু একটু ভালো হতে হবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকের টপিকের বাইরে আলোচনা করলাম। এখন আমরা আজকের ক্লাসটা শুরু করি, বা আমাদের ক্লাসটা শুরু হচ্ছে। ঠিক আছে? তো আজকে আপনাদেরকে যে সাজেশন দেওয়া হয়েছিল, আশা করি গত বছর এই সাজেশন থেকে হুবাহু সকল কিছুই কমন ছিল। ক বিভাগও কমন ছিল, খ, গ সকল কিছুই কমন ছিল। হ্যাঁ, তারপরেও আপনাদেরকে কয়েকটি টপিক, বেশি না, এইটার জন্য শুধুমাত্র আমাদের ওই মূল সাজেশনটা ফলো করবেন। আর এই যে যে কয়েকটি টপিক দেওয়া হচ্ছে, এই টপিকগুলোই কিন্তু ওই সাজেশনের মধ্য থেকেই দেওয়া। এছাড়া আমি আর গুরুত্বপূর্ণ কোনো টপিক খুঁজে পেলাম না। ঠিক আছে, যে এর বাইরে থেকে প্রশ্ন আসবে। এর মধ্যে ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পর্কে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য, ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব। আপনারা ওই প্রথম বর্ষে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা পড়ছিলেন না?
এই জন্য মনে হতে পারে যে এই প্রাচ্যের রাষ্ট্র চিন্তাটা একটু কঠিন, এটা মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু একদমই সহজ। যারা ইসলাম ধর্মের আছেন তারা কিন্তু একদমই বুঝতে পারবেন কয়েকটা প্রশ্ন পড়লে যে এটা ইসলাম ধর্ম সম্পর্কে, খোলাফায়ে রাশিদিন সম্পর্কে বা ইসলামী শাসন ব্যবস্থা সম্পর্কে বেশি আর কি গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, অন্যগুলো আছে তা অতটা না। তো দেখেন, ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামী যে ইসলামী রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, ইসলামী রাষ্ট্রটা কি, এই বিষয় সম্পর্কে আপনার একটু মানে জানা থাকতে হবে যে ইসলামী রাষ্ট্র কখন কখন শুরু হয়, হ্যাঁ, কখন শেষ হয়, তারপরে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য কি, ইসলামী রাষ্ট্রে আমির থাকে বা শাসক থাকে, শাসকদের গুণাবলী কেমন থাকে, হ্যাঁ, এই সম্পর্কে হালকা হালকা একটু ধারণা নেবেন। তারপরে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রটা কেমন হয়, রাষ্ট্রটা কেমন পরিচালিত হয়, হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য অথবা ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব, এই দুটো প্রশ্ন দেখবেন আপনাদের ওই সাজেশনের মধ্যে, এই দুটো প্রশ্ন আমি দিয়েছি এবং আছে, হয়তো 1 নম্বরে অথবা 2 নম্বরে আছে এই প্রশ্ন দুটো। হ্যাঁ, কি করবেন যে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য কি কি হয়। হুম, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে মূল কথা হলো ইসলামী রাষ্ট্রে যে সর্বময় ক্ষমতার মালিক থাকে কে, আল্লাহ থাকে। অন্যান্য যে চিন্তা ভাবনায় যে আপনার অন্যান্য যে মানে রাষ্ট্রের চিন্তা ভাবনা, সেই রাষ্ট্রে কি থাকে, আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র না বাংলাদেশ, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র আমরা কি বলি যে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ, এটা বলি নে। কিন্তু ইসলামী রাষ্ট্রে কেমন থাকে, আমাদের বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না, এই জন্য আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বলি। আর ইসলামী রাষ্ট্র হলে সর্বময় ক্ষমতার অধিকারী থাকতো মহান আল্লাহ, এবং তাদের পক্ষ থেকে কিন্তু শাসক থাকতো কিছু, খলিফা, তাদেরকে বলা হয় খলিফা বা প্রতিনিধি। হ্যাঁ, এবং তারা কিভাবে দেশ পরিচালনা করতো, কোরআনের আইনে দেশ পরিচালনা করতো। হ্যাঁ, যেমন মনে করেন কেউ চুরি করলে তার হাত কাটা হবে কোরআনের নিয়মে। হ্যাঁ, সুদ খাওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, তারপরে অন্যায় করা যাবে না, তারপর দুর্নীতি করা যাবে না, এগুলো কিন্তু কোরআনে যেমন আছে ঠিক তেমন। আর যারা একটু মাদ্রাসার লাইনে পড়েছেন বা একটু আরবি ভালো পারেন, তারা কি করবেন, এই যে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে এর মধ্যে কি করবেন, দু একটা আরবি কোটেশন মেরে দেবেন। হ্যাঁ, আপনি গাইডে পড়তেছেন ওই যে ব্যতিক্রম বা আপনার দিগদর্শন গাইডে যা পড়ছেন, ওর ভিতরে কিন্তু আরবি বা অন্য কোনো কিছু দেওয়া নেই, কিন্তু আপনি যদি দু একটা আরবি মারে দেন, কোরআনের আয়াত বা হাদিস মারে দেন, তাহলে কিন্তু আপনার প্রশ্নটা খুবই মানে সুন্দর হবে। পরীক্ষার খাতায় হুবাহু বই না লিখে আপনি কতটা ক্রিয়েটিভ এটা বোঝানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি কতটা মানে ভালোভাবে প্রেজেন্টেশনটা দিতে পারেন এটা বোঝানোর চেষ্টা করবেন। অনেকেই আছে শুধুমাত্র বই হুবাহু কপি করে, বইতে যে পয়েন্টগুলো আছে হুবাহু ওই পয়েন্টগুলোই দেয়, দেখবেন পরীক্ষা শেষে তাদের রেজাল্ট হয় কি, রেজাল্ট আপনার 3 পয়েন্ট আসে না। আবার অনেকে আছে কি করে নিজের মতো করে লেখে, তাদের 3 পয়েন্ট কিন্তু বেশি, আরও বেশি হয়ে যায়। ঠিক আছে, এটা আপনারা বলতে পারেন যে ভাই আপনি হয়তো এখন মোটিভেশন দিচ্ছেন না, ভাই আমি নিজের বাস্তব জীবন থেকে দেখছি, এবং আমি যাদের সাথে পরীক্ষা দিছি আমার সামনে একটা ছেলে বা মানে অনেক লেখা লেখে, অনেক লেখা লিখতো আর কি, পরীক্ষা শুরু হওয়ার শেষ পর্যন্ত সে লিখে যায়, এবং সবার আগে লুজ নেই সব মানে বিভিন্নভাবে, কিন্তু রেজাল্ট দিয়ে দেখি যে সে মানে তার ফার্স্ট ক্লাসই হয় না। অথচ আমার আরও 20 মিনিট আগে লেখা শেষ হয়ে যায়, আমি আর রিভিশন দিয়ে খাতা জমা দিয়ে চলে যাই। হ্যাঁ, দেখেন, তাহলে তারা তাদের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম বা অন্যান্য ছেলে মেয়েদের সাথে কথা বলে যেটা বুঝলাম, যে তারা হুবাহু বই লেখে, ভূমিকা বইতে যা আছে তাই, আর এই যা আছে তাই। আর আমার ব্যক্তিগত ক্ষেত্রে কেমন হয়, যে আপনার ওই যে পয়েন্টগুলো আমি পড়ছি না, ওই পয়েন্টগুলো হুবাহু আমার সবগুলো মনে থাকে না, বেশিরভাগ আমার 5টা বা 7টা পয়েন্ট মনে থাকে, তাও হুবাহু সরাসরি অমনভাবে মনে থাকে না। এখন আমি কি করি, আমি ওই পয়েন্টগুলো নিজ থেকে বানাই দিই, ওই রকমই থাকে কিন্তু বানাই দিই, দিলে ওইটা কিন্তু আরো সুন্দর হয়, মনে হয় যেন যে এটা মানে আহ, বাস্তবিক মনে হচ্ছে। ঠিক আছে, যেগুলো বাস্তবিক। আর যদি হুবহু আমি বইয়ের বইয়ের ভাষা দেখবেন একটু কঠিন বা একটু অন্যরকম ভাষা, আপনি চেষ্টা করবেন যে সহজ ভাষায় লেখার জন্য, যাতে স্যারের বুঝতে সুবিধা হয়, আপনারও বুঝতে সুবিধা হয়, এবং আপনারও লিখতে সুবিধা হয়। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম যে ওর কি করবেন, এই যে ইসলামী রাষ্ট্রের মধ্যে কিন্তু কি করবেন, কয়েকটা কোরআনের আয়াত হাদিস মাইরে দেবেন। ঠিক আছে, ইসলামী রাষ্ট্রের খলিফাদের সম্পর্কে, তাদের খলিফাদের জীবনী সম্পর্কে বা বিভিন্ন সম্পর্কে। তো মূল কথা হলো ইসলামী রাষ্ট্রের মালিক একমাত্র আল্লাহ, এবং কুরআন অনুযায়ী খলিফারা দেশ পরিচালনা করে।
ঠিক আছে? আর এই আল্লাহর বিধান অনুযায়ী কিন্তু কি হয়, এই দেশটা পরিচালিত হয়। এবং আপনার এই যে কিছু কিছু ঘটনা আছে যে ইসলামী রাষ্ট্রে খোলাফায়েদের, যে হজরত ওমর, তারপরে হজরত আলী, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, এরা কিভাবে দেশ পরিচালনা করেছে, এমনও কিছু বৈশিষ্ট্য আছে। তাদের গুণাবলী কেমন ছিল, তাদের বৈশিষ্ট্য কি কেমন ছিল, এই বিষয়গুলো কি করবেন আপনারা একটু জানার চেষ্টা করবেন। তার মানে এখান থেকে সবচেয়ে দুটো প্রশ্ন বেশি গুরুত্ব দিবেন: ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন আপনাদের সাজেশনের মধ্যে আছে। হ্যাঁ, এবং এই দুটো প্রশ্ন যদি আপনি পড়েন, তাহলে এই দুটো প্রশ্ন পড়ার পাশাপাশি কি করবেন, ইসলামী রাষ্ট্রের সম্পর্কে যা যা আছে সব কিছু জানবেন। খলিফা সম্পর্কে জানবেন, খলিফা কারা, আল্লাহর প্রতিনিধি, তাই না? খলিফা ছিল ওই যে হজরত ওমর ছিল, হজরত ইসলামের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, এইভাবে ছিল না কয়েকজন খলিফা। ওই খলিফাদের সম্পর্কে হালকা অল্প অল্প জানবেন। আপনার কিন্তু মুখস্থ করতে বলতেছি না আমি, শুধুমাত্র ধারণা নেবেন রিডিং পড়ার মাধ্যমে। হ্যাঁ, এবং কি কি বুঝলেন, এবং এই বিচারটা কেমন হয়, আইনের মাধ্যমে বিচার, কিসের মাধ্যমে বিচার হয়, হ্যাঁ, এই বিষয়গুলো জানবেন। তাহলে আমাদের এই 1 নম্বর টপিক শেষ। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে আসবে, কোনো মানে কোনো নেই। এই প্রশ্ন যতই সে নতুন প্রশ্ন করুক আর যাই করুক না কেন, ইসলামী রাষ্ট্রের সম্পর্কে থেকে এই যে দুটো প্রশ্ন বলা হলো, রাষ্ট্রের বৈশিষ্ট্য অথবা সার্বভৌমত্ব, এটা থেকে একটা প্রশ্ন দিতেই হবে। তারপরে কৌটিল্যের মতানুসারে ত্রিবর্ণ একটা প্রশ্ন ছিল না, বা কৌটিল্যে যে অর্থশাস্ত্র যে বিষয়টা ছিল, হ্যাঁ, এই বিষয় সম্পর্কে আপনারা একটু জানবেন। হ্যাঁ, এটা আর বিস্তারিত আলোচনা করলাম না, এটা আপনারা বই থেকে জানবেন যে একটা প্রশ্ন আছে কৌটিল্যের মতানুসারে যে ত্রিবর্ণ, ত্রিবর্ণ একটা প্রশ্ন, অথবা কৌটিল্যের অর্থশাস্ত্র। এখান থেকে এর সম্পর্কে এই যে দুটো বিষয় সম্পর্কে জানবেন। এখানে আরো মানে সংক্ষিপ্তভাবে আমি তুলে দিয়েছি কিছু কিছু বিষয়। হুম, এই যে তিনি বলেছেন রাজনীতি হলো অর্থ সংগ্রহ ও তার সঠিক ব্যবহার, এই কৌটিল্যের কথা। ঠিক আছে, এই যে অর্থশাস্ত্রের যে বিষয়টা, অর্থ সংগ্রহ করা এবং তার সঠিক ব্যবহার, এরকম এরকম কিছু কিছু পয়েন্টগুলো মনে রাখবেন এবং এই সম্পর্কে হালকা একটু জানবেন। এই দুটো প্রশ্ন পড়লে এনাফ, আর বেশি কিছু পড়া লাগবে না। এরপরে এইটা কিন্তু সরি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর দেখেন, 1 নম্বর এবং 3 নম্বর। 3 নম্বর আছে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলামের শিক্ষা। এটাও কিন্তু ওই যে আপনার ইসলামী রাষ্ট্র না, ওর মধ্যে থেকেই, ওর মধ্যে পড়ে বা ওর মধ্যে চলে যায় আর কি। তারপরেও এই প্রশ্নটা দেখবেন, এটা কিন্তু একটা প্রশ্ন আকারে আছে। হ্যাঁ, আমাদের সাজেশনেও সম্ভবত এটা দেওয়া আছে উপরে 9টার মধ্যে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলামের শিক্ষা। এখন এই যে আমাদের সরকার জঙ্গিবাদ সম্পর্কে বিভিন্ন ধরনের আহ, মানে বিভিন্ন ধরনের আইন, বিভিন্ন ধরনের বিষয় মানে জঙ্গিবাদ নিয়ে কড়া আইন চলতেছে, বা তারা জঙ্গিবাদের অন্য চোখে দেখে। হ্যাঁ, এই জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে জঙ্গিবাদ সম্পর্কে প্রশ্ন আসবেই। কিছু কিছু নাস্তিক টিচার আছে, তারা এই সমস্ত প্রশ্ন দেয়। ঠিক আছে, তারাই জঙ্গিবাদ বানায়, অথচ জঙ্গিবাদ মানে অন্য কোনো কিছু নাই কিন্তু। আর সন্ত্রাস, এই সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলামের শিক্ষা, ইসলাম কি শিক্ষা দিয়েছে, অর্থাৎ ইসলাম এগুলোকে নিষিদ্ধ করার জন্য কি কি করেছে। ইসলাম একটা শান্তির ধর্ম না? ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নাই যে ইসলামের মধ্যে নাই। হ্যাঁ, ইসলাম ইজ দ্য, মানে ইসলাম হলো সকল বিষয় সম্পর্কের মধ্যে আলোচনা করা হয়েছে। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, যা কিছু আছে না কেন, হ্যাঁ, সকল বিষয় এই ইসে আলোচনা করা হয়েছে। এই যে আমাদের দেশটা কিভাবে পরিচালিত হয়, আমাদের দেশ কিন্তু ইসলাম অনুযায়ী পরিচালিত হয় না। যদি কখনো আমাদের দেশটা ইসলাম অনুসারে পরিচালিত হয়, তখন আপনারা বুঝবেন যে ইসলামী রাষ্ট্রটা কেমন হয়। ইসলামী রাষ্ট্রের ভিতরেই কিন্তু সকল বিষয় বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের যে পবিত্র কোরআন দেওয়া হয়েছে না, ওই কোরআনের মধ্যে কিন্তু সকল বিষয় আলোচনা করা হয়েছে, যে আপনার ব্যক্তিগত জীবনে আপনি কিভাবে চলবেন, পারিবারিক জীবনে কিভাবে চলবেন, হ্যাঁ, রাজনৈতিক জীবনে কিভাবে চলবেন, আপনি কোন পোশাকটা পরতে পারবেন, কোন পোশাকটা পরতে পারবেন না, হ্যাঁ, কোন খাবারটা খেতে পারবেন, কোন খাবারটা খেতে পারবেন না, সকল বিষয় মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় সম্পর্কে বলা হয়েছে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে আমাদেরকে বলে গেছিল না, আলিয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। মানে তিনি এই ইসলামের পরিপূর্ণ বিষয় সম্পর্কে এখানে কিন্তু মানে শেষ করে দিয়েছে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দরকার সকল কিন্তু কিন্তু ইসলামের মধ্যে আছে। এই বিষয়ে কিন্তু আপনাদের আলোচনার টপিক, বা এই বিষয় সম্পর্কে আপনাদের জানা উচিত। শুধু যে ইসলাম সম্পর্কে জঙ্গিবাদ, সন্ত্রাস এইটা আসবে এমন কিছু না। একটা বিষয় সম্পর্কে আসলো,
হ্যাঁ, যে যে কোনো একটা বিষয়, রাজনীতি সম্পর্কে ইসলামের যে নির্দেশনা আছে তোমরা এই বিষয়টা লেখো। তখন আপনি লিখতে হবে কিন্তু যে ইসলাম রাজনীতি সম্পর্কে কি কি বিষয় বলেছে। ঠিক আছে, সেই ধারাবাহিকতা ইসলাম কি কি শিক্ষা দিয়েছে। ইসলাম কি নিরপরাধ মানুষকে কখনো তো হত্যা করা যাবে না, নিরপরাধ মানুষকে কখনো শাস্তি দেওয়া যাবে না। হ্যাঁ, যে মানুষটা অন্যায় করেছে সেই মানুষকে শাস্তি দিতে হবে, নিরপরাধ মানুষকে দেওয়া যাবে না। তার মানে ইসলামে কি একটা ন্যায় বিচার আছে, একটা ইনসাফ আছে। সেই ক্ষেত্রে যারা জঙ্গি বিরোধী, মানে জঙ্গি বা যারা এই সন্ত্রাসবাদ করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তাদেরকে ইসলাম কিভাবে শাস্তির ব্যবস্থা করেছে, এই প্রশ্নটা পড়লে দেখবেন অনেক কিছু আছে, অনেক বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনার হুবহু মুখস্থ করার দরকার নেই, আপনি শুধু ওইগুলো মাথায় রাখবেন এবং পয়েন্ট আকারে লিখে দিবেন। পরীক্ষার খাতায় অতটাও সময় পাওয়া যায় না। ঠিক আছে, তারপরে তারপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ইমাম গাজালির মতে শাসকের দৈনন্দিন জীবনের সংজ্ঞা। অর্থাৎ ইমাম গাজালিদের শাসক সম্পর্কে যে বিষয়গুলো বলেছেন, হ্যাঁ, শাসকরা কেমন হবে, তিনি তিনি বিশ্বাস করতেন বা তিনি বলতেন যে শাসকরা হবে নৈতিক, গুণে গুণান্বিত এবং আল্লাহ ভীরু হবে শাসক তার মতে। এটাও কিন্তু সেই ইসলামের বিষয় সম্পর্কে আলোচনা, মানে ইসলামের মতে শাসকের গুণাবলী। অর্থাৎ আপনি যে এখানে যে ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্পর্কে বা ইসলামী রাষ্ট্র সম্পর্কে বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছেন না, ওখানে দেখবেন ইসলামী রাষ্ট্রের খলিফাদের গুণাবলী কি কি আছে, তাদের কেমন, তাদের সাহস থাকা লাগবে, শক্তি সম্পন্ন হতে হবে, বুদ্ধিমান হতে হবে। হ্যাঁ, তারপরে আপনার দেশ পরিচালনায় দক্ষ হতে হবে। হ্যাঁ, আল্লাভীরু হতে হবে। তারপরে নৈতিক জ্ঞান থাকতে হবে, সৎ হতে হবে। এমন কিন্তু শাসকের কিছু গুণাবলী আছে, ওই গুণাবলীর সাথে এই গুণাবলীর কিন্তু মিল আছে। তার মানে আপনি যদি ওইটা বৈশিষ্ট্যটা যদি একবার হালকা হালকা বুঝতে পারেন, এটাও কিন্তু আপনি বুঝতে পারেন, একই কথা বারবার ঘুরাই ফিরি। ঠিক আছে, এই যে আল্লাভীরু হতে হবে, বিলাসিতা করা যাবে না, বিলাসিতা থেকে দূরে থাকতে হবে, জনগণের সমস্যায় আন্তরিকতা হতে হবে, ন্যায় বিচার করতে হবে। এটা আছে ইমাম গাজালির মতে। ঠিক আছে, ওইটাই একই কথা। এরপরে ৫ নম্বরে যে প্রশ্নটা খ বিভাগে কনফুসিয়াসবাদ, হ্যাঁ, এর চীনা দার্শনিক। এটা আছে আপনার ইসলামী রাষ্ট্রের বাইরে, তারপরেও হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের বাইরে ধরা যায় এটা। কনফুসিয়াস বা চীনা দার্শনিকের যে আহ, মতবাদ বা রাজনৈতিক দর্শন, সেটা সম্পর্কে ইনার একটা কথা ছিল, সেটা হচ্ছে শাসক যদি ন্যায়বান হয় তবে জনগণও ন্যায়পরায়ণ হবে। অর্থাৎ শাসক যদি সঠিক বিচার করে, শাসক যদি সঠিক পন্থার, সঠিক মতের মত নিয়ে দেশ পরিচালনা করে, তাহলে কিন্তু তার যে জনগণ, তার যে এরিয়ার যে মানুষ, তারাও কিন্তু শাসকের অনুরূপ সঠিকভাবে জীবনযাপন করবে, নিয়মকানুন মেনে চলবে। ঠিক আছে, এই বিষয় সম্পর্কে হালকা একটু লিখবেন আর কি, তার মতামত বা তার যে কনফুসিয়াসবাদ, হ্যাঁ, এই বিষয়টা। ঠিক আছে, শাসক আর ওই যে জনগণের বিষয়ে যে আহ, সমতা, এই বিষয়টা। ঠিক আছে, তারপরে ৬ নম্বর আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট। এই বাংলাদেশের প্রেক্ষাপটে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসছে, অনেকবার আসছে। এই ৬ নম্বরে যে মাওলানা ভাসানীর, হ্যাঁ, সমাজতন্ত্র সম্পর্কে মাওলানা ভাসানীর যে বক্তব্য, মাওলানা ভাসানী মানুষের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের আহ, আন্দোলন সংগ্রাম করেছে বা রাজনীতির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। ঠিক আছে, তিনি বলেছেন রাজনীতি মানে জনগণের পেটের রাজনীতি। এখানে কিন্তু আপনার সম্পূর্ণ আলোচনা নাই, এই যে যেটা দিয়ে দিচ্ছি না এটাতে হালকা হালকা আলোচনা। এখন আপনি যদি শুধুমাত্র এটার উপর নির্ভর করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনার প্রথমত ওই প্রশ্নটা পড়তে হবে, একবার হোক, রেডি হোক বা যেইভাবে হোক। যখন একবার আপনি ওই প্রশ্নটা পড়বেন, তারপরে এই যে মূল পয়েন্টগুলো একবার একবার দেখবেন। ঠিক আছে, যেরকম এই যে সমাজতন্ত্রের মাধ্যমে দরিদ্র দূরীকরণ, জমি সংস্কার ও উৎপাদনশীল তার সমবন্টন চান তিনি, এই যে মাওলানা ভাসানী। মজলুম জননেতার নেতা ছিলেন তিনি। ঠিক আছে, ভাসানী কৃষক, শ্রমিক, নিম্নবিত্তের অধিকার রক্ষায় আন্দোলন পরিচালনা করেছে। তার মানে এই এতটুকু জানলে ভাসানী কে কি কাজ করেছে, হ্যাঁ, মাওলানা ভাসানী সম্পর্কে হালকা একটু ধারণা রাখবেন। ঠিক আছে, এই যে খ বিভাগে যে আরো দুইটা আছে, কৌটিল্যের ত্রিবর্ণ, এটা তো বলা হয়েছে। ৮ নম্বরটা তো বললাম যে কৌটিল্যের ত্রিবর্ণ, আর একটা বললাম যে কৌটিল্যের কি অর্থশাস্ত্র। কৌটিল্য সম্পর্কে দুটো বিষয় জানবেন, অর্থশাস্ত্রটা একটু ভালো করে দেখবেন, আর ত্রিবর্ণ এটা একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, মানুষের তিনটি মূল লক্ষ্য, ধর্ম, অর্থ আর এই যে বিষয়গুলো আছে। ঠিক আছে, এই যে এই তিনটি বিষয়গুলো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে ত্রিবর্ণ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
এই যে কৌটিল্য সম্পর্কে যে দুটো, এর মধ্যে একটা, আর একটা আছে আপনার এই যে ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য, আর একটা আছে এই যে ইমাম গাজালি আর কনফুসিয়াস। হ্যাঁ, মাওলানা ভাসানীও, তবে মাওলানা ভাসানী একটু কম আর এগুলো বেশি। যে সাইডটা বললাম এই সাইডটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে দেখেন 7 নম্বরে এই যে প্রাচ্য বা পাশ্চাত্যের যে রাষ্ট্রচিন্তা। আপনারা তো মানে প্রথম বর্ষে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা পড়ছেন, এটা আছে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা, এর মধ্যে যে পার্থক্য এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আগের রাষ্ট্রচিন্তায় কী ছিল, ওই যে বিভিন্ন মনীষী বিভিন্ন উক্তি দিয়েছেন, রাষ্ট্র সম্পর্কে বক্তব্য দিয়েছেন, হ্যাঁ, বিভিন্ন কথাবার্তা বলেছেন, ওগুলো মাথায় মনে করেন যতই পড়েন না কেন আপনার গুলাই যাবে। এই মনীষী এই কথা বলেছেন, উনি ওই কথা বলেছেন, উনি এই কথা বলেছেন, বিভিন্ন ধরনের মত আদর্শ ছিল। কিন্তু এই যে আপনার মানে প্রাচ্যের যে রাষ্ট্রচিন্তা, এখানে দেখবেন ইসলামী মূল্যবোধ বেশি, বা আহ, এই শাসকরা কিন্তু ইসলামের দিকে বেশি ঝোঁক, বা ন্যায়পরায়ণতার দিকে বেশি ঝোঁক। হ্যাঁ, এই বিষয়টা। আর আগেরটা কেমন ছিল আর এটা কেমন, এর যে পার্থক্য, হ্যাঁ, এটা একটা প্রশ্নও আছে আমাদের সাজেশনে, এই প্রশ্নটাও দেওয়া আছে। হ্যাঁ, প্রশ্নটা দেওয়া আছে আপনার উপরে 7টার মধ্যে সম্ভবত। তার মানে আমরা খ বিভাগে যে 8টি পয়েন্ট বলেছি, এই 8টার বাইরে থেকে প্রশ্ন যদি আসে, এই 8টার মধ্য থেকেই 5টা অবশ্যই আসবে, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আর যদি বাইরে থেকে আউট কোনো কিছু আসে সেটাই পরের বিষয়। ঠিক আছে, এটা হলো খ বিভাগ। খ বিভাগ শেষ, এবার আছে আমরা গ বিভাগে। গ বিভাগের মধ্যে ওই একই কথা, একই টপিক, কিন্তু কয়েকটি আহ, মানে একটু ভিন্নতা রয়েছে। ইসলামী রাষ্ট্রের যে বৈশিষ্ট্য বা ইসলামী রাষ্ট্রের আহ, যে বুনিয়াদী নীতিমালা, এই বৈশিষ্ট্য মানে আগে যে মানে 1 নম্বরে যা আমরা আলোচনা করেছি নে, সেটাই ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। গ বিভাগে এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে ইসলামী রাষ্ট্রের বুনিয়াদী বৈশিষ্ট্য, নীতিমালা বা বৈশিষ্ট্য। এরপরে ইবনে খালদুনের আশাবিয়া তত্ত্ব বা ইবনে খালদুন সম্পর্কে যে প্রশ্নটা আসে, মানে বিষয়টা, হ্যাঁ, এটা একটু দেখবেন। ইবনে খালদুন সম্পর্কে দেখবেন, তার বিভিন্ন বিষয় সম্পর্কে, আশাবিয়া, তারপর রাষ্ট্র গঠনের ভিত্তি, পতনের কারণ, কিভাবে পতন হয়, বিলাসিতা, দুর্নীতি, মানে একটা শাসকের কিভাবে পতন হয়, মানে কোথা থেকে কোথায় যায়। ঠিক আছে, এর একটা স্তর আছে, সেই স্তরগুলো দেখবেন। এই যে কিছু কিছু পর্যায় আছে, উত্থান কেমন হয়, বিকাশ কেমন হয়, পতন কেমন হয়, 3 ধাপে। হ্যাঁ, উত্থান হয় কেমন, বিকাশ কেমন হয়, পতন কেমন হয়, এই বিষয় সম্পর্কে হালকা একটু ধারণা রাখবেন। 3 নম্বরে মহাত্মা গান্ধী সম্পর্কে, মহাত্মা গান্ধীর অহিংস অসহযোগ আন্দোলন, এগুলো সম্পর্কে হালকা একটু ধারণা রাখবেন। ঠিক আছে, এখানে ইসলামী রাষ্ট্র কিন্তু 1 নম্বরে বলা হয়েছে যে ইসলামী রাষ্ট্র সম্পর্কে, তারপরে ইবনে খালদুন সম্পর্কে, তারপরে মহাত্মা গান্ধী সম্পর্কে। ঠিক আছে, এটা হলো 3 নম্বর। এরপরে 4 নম্বরে কি আছে, কোথায় সেটা, এই যে 4 নম্বরে এই যে আর একটা দেখেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই যে আমরা প্রাচ্যের রাষ্ট্রচিন্তা মানে যে বৈশিষ্ট্য বা প্রাচ্যের রাষ্ট্রচিন্তার যে পাঠের গুরুত্ব, একটা প্রশ্ন আসে দেখবেন যে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা পাঠের গুরুত্ব, বা এটা প্রাচ্যের রাষ্ট্রচিন্তা কি, এর পাঠের গুরুত্ব কি, এটা একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা 100% আসার সম্ভাবনা মনে করেন যে খুবই গুরুত্বপূর্ণ এই প্রাচ্যের রাষ্ট্রচিন্তা সম্পর্কে। খ বিভাগে না আসলেও গ বিভাগে অবশ্যই অবশ্যই আসবে। ঠিক আছে, এই যে চীনা বা ইসলামী দার্শনিকদের রাজনীতি বিষয়ক, আপনারা অলরেডি বুঝেই গেছেন যে এটা ইসলামী যে দার্শনিক, ইসলামিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই রাষ্ট্রে। হ্যাঁ, এর বৈশিষ্ট্য বা এর প্রয়োজনীয়তা কি, এখানে নৈতিকতা ও ধর্ম ও মানব কল্যাণকে রাষ্ট্রের ভিত্তি ধরা হয়েছে। শাসক হবে কেমন, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল, হ্যাঁ, জনগণের সবসময় খেয়াল রাখবে। ঠিক আছে, এই বিষয়গুলো তুলে ধরবেন। ঠিক আছে, এটা হলো কি প্রাচ্যের রাষ্ট্রচিন্তা সম্পর্কে হালকা ধারণা। প্রাচ্যের রাষ্ট্রচিন্তার মধ্যে কি এই পাঠের গুরুত্ব আসতে পারে, প্রাচ্যের রাষ্ট্রচিন্তা কি, হ্যাঁ, রাষ্ট্রচিন্তা পাঠের গুরুত্ব এটা আসতে পারে। ঠিক আছে, আর প্রাচ্য এবং পাশ্চাত্য এটা আসতে পারে খ বিভাগে। এই যে প্রাচ্য ও পাশ্চাত্যের কি পার্থক্য, এটা খ বিভাগে সংক্ষিপ্তভাবে আসতে পারে। এখানে কি আপনি ছক কাটেও দিতে পারেন, বইতে ছক কাটা আছে কিনা আমার জানা নেই, তবে আপনি কি করতে পারেন, এরকম ছক কাটে এখানে আহ, প্রাচ্যের বৈশিষ্ট্য, এখানে পাশ্চাত্যের বৈশিষ্ট্য দিয়ে এটাই কি হয়, এটাই কি নেই, এটাই কি হয়, এটাই কি নেই, এটাই কি হয়, এটাই কি নেই। বইতে কেমন আছে আমি জানি না, তবে এরাম দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি একটা প্রাচ্যের বৈশিষ্ট্য দিলেন, আর একটা দিলেন পাশ্চাত্যের, 1 নম্বর দিয়ে মনে করেন 1 নম্বর দিলেন, অথবা স্টার চিহ্ন দিলেন, দিয়ে এখানে ওইটা দিলেন, দিয়ে এখানে নিচে ওইটা দিলেন, আবার স্টার চিহ্ন দিলেন, দিয়ে একটা দিলেন,
দিয়ে নিচেরটা দিলেন, মানে ওইটার দুটো সম্পর্কে তুলনা করে দিলেন আপনি। এভাবে করলে ভালো হয়। আর যদি আপনি কি এখন প্রাচ্যের বৈশিষ্ট্য সম্পর্কে লিখে এই পর্যন্ত লিখলেন, লিখে পরের পৃষ্ঠায় পাশ্চাত্যের বৈশিষ্ট্য, তাও হবে, কোনো সমস্যা নেই। আপনি সবভাবে লিখতে পারেন। এখানে প্রাচ্য সম্পর্কে লিখলেন, এখানে পাশ্চাত্য সম্পর্কে লিখলেন, মানে পরপর, তাও হবে। আর যদি মনে করেন একটা প্রাচ্য দেবো একটা পাশ্চাত্য দেবো, তাও হবে। ঠিক আছে, আপনি কিভাবে সাজাচ্ছেন এটা আপনার কাছে। এরপরে আমরা আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে 5 নম্বরে তাওবাদ ও কনফুসিয়াসের। কনফুসিয়াস সম্পর্কে তো একটু আগে বললাম। তাওবাদের এখানে কয়েকটা প্রশ্ন ছিল, হ্যাঁ। তাওবাদ ও কনফুসিয়াসের মধ্যে তুলনামূলক আলোচনা, মানে এই দুটোর পার্থক্য একই কথা, হ্যাঁ। যে কনফুসিয়ানিজম যেটা আছে সেটার মধ্যে আর এই তাওবাদের মধ্যে যে পার্থক্য বা তুলনা, একই কথা। ওই যে খ বিভাগে যেটার কথা বললাম না, তুলনা, এইভাবে দিতে পারেন আপনার বিষয়, তাওবাদ, কনফুসিয়াস, এটার কি ছিল, এটার কি ছিল, এটার কি ছিল, এটার কি ছিল। ঠিক আছে, এই দেখেন, এইভাবে তুলনা, হালকা হালকা তুলনা আপনারা দেখবেন। ঠিক আছে, বেশি বিস্তারিত বললাম না। তারপরে আবুল ফজলের রাজনৈতিক চিন্তাধারা বা বাদশাহী যে মতবাদ, এই সম্পর্কে। আবুল ফজল সম্রাট আকবরের যে উপদেষ্টা ছিল, বা উপদেষ্টা বলা যায় না, সম্রাট আকবরের একটা গ্রন্থ ছিল আকবরনামা, সেটা রচনা করেছে কি আবুল ফজল। ঠিক আছে, তিনি অত্যন্ত জ্ঞানী লোক ছিল, হ্যাঁ। তিনি বাদশাহী যে রাজতত্ত্ব বা বাদশাহী যে তত্ত্ব, এই বিষয় সম্পর্কে অনেক ধারণা রাখতেন। কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, কিভাবে শাসক কেমন হবে, এই বিষয়ে অনেক ধারণা ছিল তার। সেই বিষয়গুলো জানবেন যে আবুল ফজলের রাজনৈতিক চিন্তাধারা বা বাদশাহী যে তত্ত্ব, এটাও কিন্তু একটা প্রশ্ন আছে, হ্যাঁ। এই প্রশ্নটাও আছে, এটাও কিন্তু দেখবেন আবুল ফজল সম্পর্কে। এরপরে মাওলানা ভাসানী সম্পর্কে তো ওটাই বলছি যে মাওলানা ভাসানীর জীবনী সম্পর্কে আসতে পারে, এটাই মাওলানা ভাসানীর জীবনী আসতে পারে, হ্যাঁ। ভাসানীর রাজনৈতিক যে চিন্তাধারা ছিল, আর রাজনৈতিক দর্শন আর জীবনধারা একই কথা। সে রাজনৈতিক দর্শন যখন আপনি পড়বেন তখন দেখবেন যে ওর জন্ম থেকে শুরু করে পুরো মৃত্যুসাল পর্যন্ত দেশে, আর জীবনীও দেখবেন একই কথা। ওনার সংক্ষিপ্ত পরিচয়, কখন জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, ওনার মূল চিন্তাধারা কী কী ছিল, জনগণের রাজনীতি করা, হ্যাঁ, কৃষক ও শ্রমিকের অধিকার নিশ্চিত করা, আরও বিভিন্ন বিষয় সম্পর্কে ছিল। সেই বিষয়গুলো আপনারা একটু জানবেন। ইমাম গাজালি সম্পর্কে জানবেন, রাষ্ট্রচিন্তায় তার কি কি অবদান ছিল ইমাম গাজালির। এটাও কিন্তু ওই যে খ বিভাগ টপিকে আমরা আলোচনা করেছি। তার মানে আমরা কিন্তু মূল 4টে টপিক বা 5টা টপিক নিয়ে আলোচনা করেছি। ওই 4টে টপিক 2 ভাগে ভাগ করা হয়েছে, গ বিভাগ এবং খ বিভাগে। কিন্তু প্রশ্ন ভাগ করা হয়েছে কয়টা কয়টা, প্রশ্ন আপনার 8টা করে ভাগ করা হয়েছে। ঠিক আছে, আজকে যে বিষয়গুলো 8টা বিষয় বলা হলো, এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা দেখবেন। আর একবার আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে কোন 8টা ভালোভাবে দেখবেন। ঠিক আছে, প্রথম আমরা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য বা ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব, এই বিষয় সম্পর্কে আলোচনা করেছি, খুবই গুরুত্বপূর্ণ 1 নম্বর। 2 নম্বর আমরা আলোচনা করেছি কি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলামের শিক্ষা, মানে ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে কি কি বলেছে, এটাও ইসলামী রাষ্ট্রের সাথে সম্পর্ক যুক্ত, ইসলাম নিয়ে কথাবার্তা, তারপরেও এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তারপরে আমরা বলছি কি, ওই যে কৌটিল্যে যে ত্রিবর্ণ বা কৌটিল্যে যে অর্থশাস্ত্র, এটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর, 3টে পয়েন্ট কিন্তু হয়ে গেছে আমাদের, 3 নম্বর। এরপরে যে বিষয়গুলো আছে, ওই যে মাওলানা ভাসানী সম্পর্কে জানবেন, ইমাম গাজালি সম্পর্কে জানবেন, আর ওই যে প্রাচ্য বা পাশ্চাত্যের যে বৈশিষ্ট্য, মানে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে যে তুলনামূলক বৈশিষ্ট্য, এই বিষয় সম্পর্কে জানবেন। মাত্র 5টা বৈশিষ্ট্য হচ্ছে বা 5টা বিষয় হচ্ছে। ঠিক আছে, এটা হলো আপনার খ বিভাগে। গ বিভাগেও সেই একই কথা, ইসলামী রাষ্ট্র নীতিমালা বা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। এখানে কয়েকটা প্রশ্ন বেশি আসে, সেটা হলো ইবনে খালদুনটা বলা হয়েছে, মহাত্মা গান্ধী সম্পর্কে বলা হয়েছে, আর আপনার ওই যে তাওবাদ বা তাওবাদ সম্পর্কে যে বিষয়টা বলা হয়েছিল ওইটা আবুল ফজল, আর মাওলানা ভাসানী তো খ বিভাগে আমরা বলেছি, আর ইমাম গাজালি। ঠিক আছে, এই বিষয়গুলো যদি আপনারা দেখে যান, তাহলে আশা করা যায় যে 8টা প্রশ্ন আসবে না, ওই 8টার 8টায় আপনি পড়তে মানে বানায় বানায় লিখে আসতে পারবেন। ঠিক আছে, আর আমাদের সাজেশন তো অলরেডি আছেই। সাজেশনে সকল প্রশ্ন পড়লে এই বিষয়গুলো পড়া হয়ে যাবে। তারপরেও এই টপিকগুলো আমি আপনাদের এই পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো, মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দেবো। ঠিক আছে, এর মধ্যে যদি কোনো কারোর প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আপনারা কি আছেন নাকি চলে গেছেন? স্যার,
ক বিভাগের প্রশ্নগুলো যে ওইগুলোর প্যাটার্ন তো চারটা, কালকে 4টা কমন আসছিল, মানে আর তিনটা একবারে কমন না, মানে এখন ফোরসি না। একটা কাজ করি, আপনার কাছে যে বইটা আছে আপনারা কি করবেন, ক বিভাগ আমরা প্রথমে যে পিডিএফটা দেওয়া হয়েছে ওই পিডিএফ এর মধ্যে যে বিষয় মানে প্রশ্নগুলো আছে 40টি বা 50টি যাই থাকুক না কেন, প্রথমত হলো আপনার কাজ হবে ওইগুলো পড়া। দ্বিতীয় নম্বর কাজ হলো আপনার বই থেকে বিগত সালের বিগত সালের 2016 সাল থেকে শুরু করে 2016 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত, 23 সাল পড়া লাগবে না, 2022 সাল পর্যন্ত যে ক বিভাগ আছে এইগুলো পড়বেন। 3 নম্বর আমরা ওই যে শেষ সময়ে যে 1 পৃষ্ঠা যে সাজেশন দিনে 1 পৃষ্ঠার ক বিভাগ ওইটা পড়বেন। এই 1 পৃষ্ঠাটা দেওয়া হয় কেন, এটা বারবার যেন আপনি পরীক্ষা দিতে যাওয়ার সময়ও বারবার দেখিয়ে যেতে পারেন বা বারবার দেখতে পারেন, এই জন্য এটা পড়বেন। এইখান থেকে পড়লে আপনার মোটামুটি 6টা বা 7টা কমন অলরেডি চলে আসবে, ঠিক আছে? আগে 10টায় আসতো, এখন 6-7টা আসবে বা 8টা 7-8টা আসবে। এমনকি এই যে পরীক্ষাটা সামনে আসতেছে এটাই 10টাই চলে আসতে পারে, ঠিক আছে? এটা নতুন দেওয়ার মতো কোনো প্রশ্ন নাই, নতুন অন্য কোনো কিছু দেওয়ার মতো। আর এর পরেও যারা মনে করেন যে বেশি প্রস্তুতি নিতে চান তারা কি করবেন, প্রত্যেকটা অধ্যায় যাবেন, আপনাদের 10টা অধ্যায় আছে দেখবেন, প্রত্যেকটা অধ্যায়ে কয়েকটি আপনার সেখানে মনে হয় সম্ভবত 50টি অথবা 100টি প্রশ্ন দেওয়া আছে, ওগুলো কোনো সালে আসেনি, তারপরেও ওই প্রশ্নগুলো হালকা হালকা জানবেন। ওই ইসলামী রাষ্ট্রের শাসক সম্পর্কে, আহ, তারপর বিভিন্ন বিষয় সম্পর্কে, ওই টপিক সম্পর্কে ওইগুলো জানবেন, ঠিক আছে? আর গতদিন যে প্রশ্নগুলো আইছে, আহ, আপনার আপনি যদি খ এবং গ বিভাগ ভালোভাবে পড়েন, খ এবং গ বিভাগের মধ্যেও তো অনেক প্রশ্ন থাকে ক বিভাগের। হ্যাঁ, গ বিভাগে একটা প্রশ্ন পড়ছেন ওখানে কিন্তু খ বিভাগের ওই প্রশ্নটার উত্তর ওই গ বিভাগে ছিল, বা খ বিভাগে ছিল ক বিভাগের প্রশ্নের উত্তর, এমনও আছে, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন যে এটা আমি পারি কিনা বা এটা কোথাও শুনেছি কিনা বা খ এবং গ বিভাগে আমি পড়েছি কিনা, চেষ্টা করবেন। আর এক্সট্রা প্রস্তুতির জন্য প্রত্যেকটা অধ্যায় শেষে যে প্রশ্নগুলো থাকে ওই প্রশ্নগুলো পড়বেন, সেক্ষেত্রে আপনার একটু বেশি পড়া লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা, জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তারপরে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে লিভ নিতে পারেন, ঠিক আছে? সকলকে ধন্যবাদ যে এত রাতেও আপনারা উপস্থিত হয়েছেন। জি ভাই, আপনাকেও ধন্যবাদ, অতি গুরুত্বপূর্ণ একটা